মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা আরো রয়েছেন বেগম খালেদা জিয়া, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা থাকবেন। আমরা আসলে অনেকগুলি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে হবে, সেজন্য আমরা একটু একই আমরা আপনার থেকে একটু টু দা পয়েন্ট এবং যদি কুইক একটু বলেন তাহলে আমাদের একটু সুবিধা হয়। আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন, প্রশ্ন কেউ কেউ করছেন, প্রশ্ন উঠছে, আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পরিবর্তন চাইছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন, বললে না জানি কি হতো, আপনার মন্তব্য একটু শুনতে চাই। অবস্থাটা হলো, আমি দেশের কাউকে কিছু বলি এমন কথা তো নয়, বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তা না, তাদেরকে অনেক শর্ত দিই আমার এই কথাগুলো লেখা ছাপানোর আগে আমাকে বলতে হবে, যাতে আবার এমন কোনো কথা শব্দ আমার থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হবো। আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি, কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি। আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না, এরকম আপনার মনে হচ্ছে কিনা? আমার মনে হচ্ছে তাই, কারণ বলতে পারছে না তো, মুখ্য যেসব গণতন্ত্রের কথা বলতে পারছে না, কাজে সেটা বলা, এক বাক্যে বলা, পরিষ্কার কণ্ঠে বলা, এটা আমাদের সবার দায়িত্ব, তো জাতীয় দায়িত্বটা, যে না হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য, আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না। আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন, নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে, আপনি কি রাজনৈতিক ভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন, না কি কারণে, আপনার কি মনে হয়? আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী, কিংবা আমি অপরাধী, আমি সেরা চোর, এই জাতীয় জিনিস মনে করেন। কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি, তার মাকে এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রতকরই, কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে 2007 সালে যে 111 সরকার আমরা যাকে বলি, তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা, সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা। যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন, অথচ আমরা উল্টা শুনেছি, আপনার মুখেও শুনেছি, যারা ওই সময় কুশল ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো, আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন। এইটি কি একটা কোনো কারণ হতে পারে? এই ব্যাপারটি কি আমাদের দর্শকদের জন্য মানে বা এদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায়, সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা, বা ওই জায়গা থেকে? যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুকিয়ে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতায় চেষ্টা বলি, আজ চলেন কি করতে, কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখন যাচ্ছি। আমি তো সেটা করিনি, তাদের সাথে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে।
যে না ভাই আমাকে দিয়ে না, আমি এই কাজে উপযুক্ত না, আপনারা অন্য লোক খোঁজেন। তারা আমার উপরে মন ঠিক করে হলো আমাকে দিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে, তো তারা নিরাশ হয়ে ফিরে গেল, বলে যে সকালবেলা আবার আসবো, সকালবেলা আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম। খেয়ে ছাড়ে যে আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে, বাংলাদেশে এরকম কজন মানুষ আছে বলে যেন আমি এই দায়িত্ব গ্রহণ করবো না। আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর চেয়ে, তাদের বছর দিয়ে পুষ্টি উঠে না। তারপরে এই পরের তো কয় বছর কয় কাণ্ড, আমি 10 বছর দিয়ে কি করবো থাকি আমি 10 বছর দিয়ে? আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না এটা কিভাবে করতে হয়, আমি যেটা জানি সেটা করি। তো আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয়, তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন। আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময় বা ওই আগে পরে আমরা দেখেছি যে সেই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নাই, বদলানো হয়েছে। তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে